ক্ষুদ্র রাষ্ট্রের সংকট অনেকটা পাইলট মাছের মতো। হাঙরের গা ঘেঁষে চলতে হয়, অথচ তার মুখে পড়া চলবে না। বাংলাদেশের নিরাপত্তা সমস্যার মূল সুর এখানে। ভারত নামের বিরাট শক্তির প্রতিবেশী থেকেও কিভাবে নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা যায়, এই প্রশ্নই বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। প্রশ্নটা নতুন নয়, কিন্তু উত্তর আজও সমানভাবে জরুরি। ভারত জুড়ে যে বাংলাদেশ বিরোধী মনোভাব, সীমান্ত উত্তেজনা, পানি, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে অবিশ্বাস, এর শেষ কোথায়? ভারত কি চিরকাল বাংলাদেশকে কেবল তার প্রভাব বলয়ের একটি উপাঙ্গ হিসেবে দেখতে চাইবে? আর বাংলাদেশ কি চিরকাল প্রতিক্রিয়াশীল হয়ে থাকবে? সামনে নির্বাচনে কোনো না কোনো দল ক্ষমতায় আসবে, তারা কিভাবে এই বাস্তবতার মুখোমুখি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির দর্শনে। বিএনপি কিংবা তারেক রহমানের জন্য প্রস্তুতির সূচনা হতে পারে ঠিক এই জায়গা থেকেই। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কখনোই সরল ছিল না। মুক্তিযুদ্ধ পরবর্তী বন্ধুত্ব খুবই দ্রুত রূপ নেয় নির্ভরতা, সন্দেহ আর ক্ষমতার অসীম সমীকরণে। একদিকে কৃতজ্ঞতার চাপ, অন্যদিকে আধিপত্যের বাস্তবতা। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় চিরবৈরিতার বীজ। এই বাস্তবতাকে সবচেয়ে পরিষ্কারভাবে যিনি বুঝেছিলেন, তিনি জিয়াউর রহমান। একজন পেশাদার সৈনিক হিসেবে তিনি জানতেন, বড় শক্তির সঙ্গে আবেগ দিয়ে নয়, কৌশল দিয়ে সম্পর্ক গড়তে হয়। আবার একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি এও বুঝেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলা অসম্ভব। তেমনি সম্পর্কের নামে অধীনতা ও আত্মঘাতী। জিয়ার প্রথম উপলব্ধি ছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন, কিন্তু তা হতে হবে সম সার্বভৌমত্বের ভিত্তিতে। বাংলাদেশ কোনো সৃষ্ট রাষ্ট্র নয়, কারো করুণা নির্ভর প্রতিবেশীও নয়। ডোমিনেন্স ইন্ডিপেন্ডেন্স কাঠামো ভেঙে পারস্পরিক সম্মানের সম্পর্ক গড়াই ছিল তার লক্ষ্য। দ্বিতীয়ত, তিনি জানতেন একক দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষুদ্র রাষ্ট্রকে দুর্বল করে। তাই দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক শক্তির ভারসাম্য গড়ে তোলাই ছিল তার কৌশল, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক সহযোগিতা একে অপরকে শক্তিশালী করবে। তৃতীয়ত, শক্তি মানে শুধু সামরিক শক্তি নয়, কূটনৈতিক ক্ষিপ্রতা, দ্রুত প্রতিক্রিয়া ও সময় উপযোগী সিদ্ধান্তই ক্ষুদ্র রাষ্ট্রের আসল ঢাল। আর চতুর্থত, সংকটের মুহূর্তে পাশে দাঁড়াতে পারে এমন বন্ধু রাষ্ট্র গড়ে তোলা। অর্থাৎ পররাষ্ট্রনীতির বহুমুখীকরণ ছিল অপরিহার্য। এই নীতিগুলোর ভিত্তি কিন্তু তিনি গড়েছিলেন দেশের ভিতরেই। দুর্বল অভ্যন্তরীণ ভিত্তির উপর দাঁড়িয়ে কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি সম্ভব নয়, এই সত্য তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তন, অর্থনীতির উদারীকরণ, বেসরকারি খাতের বিকাশ, এ সবই ছিল আন্তর্জাতিক আত্মবিশ্বাস তৈরির পূর্বশর্ত। কম ডাল তেল বীজের চাষ বাড়াতে হবে। এরপর তিনি আঞ্চলিক অঙ্গনে এগিয়ে যান। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ একটি একটি করে সেতু নির্মাণ করেন। ছোট্ট রাষ্ট্রগুলোর কাছে তার ভাষা হয়ে ওঠে নিজেদের আশঙ্কা এবং স্বপ্নের প্রতিধ্বনি। 1977 সালের ডিসেম্বরে ভারত সফরে গিয়ে তিনি যে কূটনৈতিক মর্যাদা অর্জন করেন, তা কেবল আনুষ্ঠানিকতা ছিল না। ভারতের রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির ভাষায়, জিয়া ছিলেন সাহসী মুক্তিযোদ্ধা এবং জনকল্যাণে নিবেদিত নেতা। এই স্বীকৃতি আসলে ভারতের পক্ষ থেকে এক ধরনের সমমর্যাদার স্বীকারোক্তি। এই আস্থার রাজনীতির ধারাবাহিকতার ফলেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার ধারণা বাস্তবে রূপ নেয়। 1985 সালে ঢাকায় সার্কের যাত্রা শুরু হলেও তার বীজ বপন হয়েছিল জিয়ার সময়। একই সময়ে গঙ্গার পানি বন্টন চুক্তি ঢাকায় স্বাক্ষরিত হয় মোরারজি দেশাইয়ের প্রত্যক্ষ উদ্যোগে। এটি ছিল আধিপত্য নয়, সহযোগিতার সম্পর্কের একটি দৃষ্টান্ত। আন্তর্জাতিক অঙ্গনে জিয়ার সাফল্য আরও গভীর। তিনি যখন ক্ষমতায় আসেন, বাংলাদেশ ছিল কার্যত নিঃসঙ্গ, ইন্দো সোভিয়েত বলয়ের কোণে আটকে পড়া, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, গণতান্ত্রিক শূন্যতায় নিমজ্জিত। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত খুলে দেন। ওআইসি, আল কুদুস কমিটি, সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা সবই ছিল একটি বহুমাত্রিক কূটনীতির অংশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের নির্বাচন এবং শান্তিরক্ষা মিশনের সূচনা সেই সময়, যা বাংলাদেশকে নির্ভরশীল নয়, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে তোলে।